জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এমসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি লর্ড ক্যানিংয়ের উপরে। বেশ কিছু প্রশ্ন আমরা দেখলাম বিভিন্ন পরীক্ষায় লর্ড ক্যানিং থেকে দিয়েছে। সেই লর্ড ক্যানিংয়ের উপর বেশ কিছু প্রশ্ন আমরা আলোচনা করব। প্রথমেই বলে রাখি, জানা স্যার ইউটিউব চ্যানেল পশ্চিমবঙ্গের ইতিহাসের একটি শ্রেষ্ঠ অন্যতম চ্যানেল। যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, অন্যান্য বন্ধু বান্ধবীদের শেয়ার করবে। আর জানা স্যার ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা প্রিভিয়াস যে ভিডিও আছে আমরা দেখবেন, নতুন নতুন জায়গাগুলো কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে শুরু করছি লর্ড ক্যানিংয়ের উপরে। বলে বাহুল্য, লর্ড ক্যানিংয়ের উপরে পড়তে যাওয়ার আগে বেশ কিছু কথা বলে নেওয়া দরকার আছে। 1858 সালে যে ভারত শাসন আইন হয়েছিল, এখানে ক্যানিংয়ের জীবনে একটা দিক পরিবর্তন হয়ে যায়। 1856 থেকে 62 এই যে সময়কাল, 56 থেকে 58 দেখছি ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং। এই লর্ড ডালহৌসির পরবর্তীকালে বা লর্ড ডালহৌসির উত্তরাধিকারী হিসাবে তিনি ভারতবর্ষের গভর্নর জেনারেল হিসাবে এলেন। লর্ড ডালহৌসি 1848 থেকে 56 8 বছর ভারতের গভর্নর জেনারেল ছিলেন। লর্ড উইলিয়াম বেন্টিং থেকে লর্ড ক্যানিং পর্যন্ত যে গভর্নর জেনারেল হয়েছিল, সেই গভর্নর জেনারেল তালিকায় সবচেয়ে দীর্ঘস্থায়ী ছিলেন লর্ড ডালহৌসি। 8 বছর। 8 বছর কেউ ভারতের গভর্নর জেনারেল ছিলেন না। তার পরবর্তীকালে ক্যানিং এসেছিলেন। 56 থেকে 58 2 বছর থাকার পরে 1858 ভারত শাসন আইন বলে ভারতের গভর্নর জেনারেলকে ভারতের ভাইসরয় করে দেওয়া হয়, মনে রাখবে। আর এই লর্ড ক্যানিংয়ে হলেন প্রথম ভাইসরয়, অর্থাৎ 1856 থেকে 58 ভারতের শেষ গভর্নর জেনারেল। আবার লর্ড ক্যানিং 1858 থেকে 62 তিনি হলেন ভারতের প্রথম ভাইসরয়। ভাইসরয়ের বাংলা হচ্ছে ব্রিটিশ রাজপ্রতিনিধি। ভারতবর্ষের ভাইসরয়দের নিয়োগ করতো কারা? ইংল্যান্ডের রানী বা রাজারা। মনে রাখবে, 4 জন রাজা, 1 জন রানী, মোট 5 জন মিলে ভারতবর্ষের ভাইসরয়তে নিয়োগ করেছিলেন। লর্ড ক্যানিং থেকে একেবারে যদি আমরা চক্রবর্তী রাজা গোপালাচারী ধরি বা ব্রিটিশ ভারতবর্ষ ধরি, মাউন্ট ব্যাটেন পর্যন্ত ধরি, সেখানে 5 জন নিয়োগকর্তা ছিলেন, অর্থাৎ অ্যাপয়েন্ট করতেন 5 জন। 1 জন রানী 1858 থেকে 1901 পর্যন্ত মহারানী ভিক্টোরিয়া, 1901 থেকে 10 তার ছেলে সপ্তম এডওয়ার্ড, 1910 থেকে 36 পঞ্চম জর্জ, 1936 সালে কয়েক মাসের জন্য এসেছিল অষ্টম এডওয়ার্ড, 1936 থেকে 47 রাজা ষষ্ঠ জর্জ। অর্থাৎ 4 জন রাজা ছিলেন, পঞ্চম জর্জ, ষষ্ঠ জর্জ, সপ্তম এডওয়ার্ড, অষ্টম এডওয়ার্ড, এই 4 জন। আর রানী ছিলেন ভিক্টোরিয়া। মোট 5 জন নিয়োগ করেছিলেন। আর সে প্রথম ভাইসরয় লর্ড ক্যানিংকে নিয়ে আলোচনা করব। লর্ড ক্যানিংয়ের উত্তরসূরি, ডালহৌসির উত্তরসূরি হিসাবে এসেছিল ক্যানিং। ক্যানিংয়ের উত্তরসূরি এসেছিল আর কেউ নন, প্রথম এলগিন। এলগিন দুটো পাব, পরে দ্বিতীয় এলগিন রয়েছে। প্রথম এলগিন একমাত্র ব্যক্তি যিনি কানাডার গভর্নর জেনারেল ছিলেন, যিনি জামাইকার গভর্নর ছিলেন। 1842 থেকে 46 প্রথম এলগিন জামাইকার গভর্নর ছিল, তাই গভর্নর অফ জামাইকা প্রথম এলগিনকে বলা হয়। কোন ভাইসরয়কে জামাইকা অফ গভর্নর বলা হয়? উত্তর হবে প্রথম এলগিন। ক্যানিংয়ের পরে এসেছিলেন 42 থেকে 46। আর 37 থেকে 54 তিনি কানাডার গভর্নর জেনারেল ছিলেন। তারপরে ভারতবর্ষের ভাইসরয় হিসেবে আসছেন প্রথম এলগিন। তাই ক্যানিংয়ের ঠিক পরে প্রথম এলগিন, তিনি কানাডা জামাইকা দায়িত্বে ছিলেন। আবার ডালহৌসি তার আগে ছিলেন। এই পিরিয়ডের মাঝখানে ক্যানিংকে আমরা আনলাম। এই ক্যানিংয়ের আমলে প্রথমেই কয়েকটা কথা বলে নেওয়া দরকার আছে। যেমন জেমস উইলসন কমিটি 1861-তে পাস হয়েছিল, ইনকাম ট্যাক্স নেওয়া শুরু হয়েছিল। জেমস উইলসন কমিটির সুপারিশে বার্ষিক 50,000 টাকা, অর্থাৎ মাসে যদি 4,000 টাকার বেশি ইনকাম ছিল তাদের 5% ট্যাক্স দিতে হতো। এটা জেমস উইলসন কমিটির ভিত্তিতে ক্যানিং পাস করিয়েছিলেন। আর 1861 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের বলে যখন বাজেট সারা ভারতে ছড়িয়ে পড়লো, সেই বাজেট ক্যানিংয়ের আমলে চালু হয়েছিল। প্রথম বাজেট পেশ করেছিলেন অর্থ দপ্তরের প্রধান ওই জেমস উইলসন, ভালো করে মনে রাখবে। তাহলে আর্থার লি কমিটির সুপারিশে আমরা দেখছি আস্তে আস্তে করে ভারতবর্ষে একটা অর্থনৈতিক সুপারিশ করা হচ্ছে। জেমস উইলসন কমিটির সুপারিশে ট্যাক্স কর আদায় করা হচ্ছে। আবার আমরা দেখছি সেখানে প্রথম বাজেট পেশ করছে। বলা বাহুল্য, ভারতবর্ষের প্রথম হাইকোর্টের নাম মাদ্রাজ হাইকোর্ট। ভারতবর্ষের প্রথম হাইকোর্টের নাম কলকাতা হাইকোর্ট পড়ানো হয় না, ভুল পড়বেন না। ভারতের প্রথম হাইকোর্টের নাম মাদ্রাজ হাইকোর্ট। ওল্ডেস্ট হাইকোর্ট মাদ্রাজ হাইকোর্ট। 1862-র 26শে জুন মাদ্রাজ হাইকোর্ট, 1862-র 2 জুলাই কলকাতা হাইকোর্ট, 1862-র 14 আগস্ট বোম্বাই হাইকোর্ট গড়ে উঠেছিল। বোম্বাই হাইকোর্ট তৃতীয় হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট দ্বিতীয় ওল্ডেস্ট হাইকোর্ট। কিন্তু প্রাচীনতম হাইকোর্টের নাম মাদ্রাজ হাইকোর্ট। 1862 26 জুন গড়ে ওঠে। বলা বাহুল্য, লর্ড ক্যানিংয়ের আমলে 1861 সালে আমাদের হাইকোর্ট অ্যাক্ট তৈরি হয়। তাহলে হাইকোর্ট প্রতিষ্ঠান আইন তৈরি হচ্ছে 1861 সালে। 1861 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাস হয়েছিল। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টেরই একটা শাখা হিসাবে, একটা নতুন সংশোধন হিসাবে একটা হাইকোর্ট অ্যাক্ট তৈরি হয়। 1861 সালে হাইকোর্ট অ্যাক্ট তৈরি হচ্ছে লর্ড ক্যানিংয়ের আমলে। 1862-র 21শে মার্চ চলে যাচ্ছে ক্যানিং, আর 21শে মার্চ দায়িত্ব নিচ্ছে প্রথম এলগিন। তাই মাদ্রাজ হাইকোর্ট গড়ে উঠে কার আমলে? প্রথম এলগিন। কলকাতা হাইকোর্ট গড়ে উঠে কার আমলে? প্রথম এলগিন। বোম্বাই হাইকোর্ট গড়ে উঠে কার আমলে? প্রথম এলগিন। তাহলে হাইকোর্ট অ্যাক্ট তৈরি হয়, কলকাতা হাইকোর্ট, বোম্বাই হাইকোর্ট, মাদ্রাজ হাইকোর্ট গড়ে উঠে কার আমলে? প্রথম এলগিন। আইন তৈরি হয় কার আমলে?
লর্ড ক্যানিং। এই ভুলগুলো করবেন না, এই জন্যই জানা স্যার ইউটিউব চ্যানেল শুরু করছে আজকের এমসিকিউ দিয়ে গল্পগুলো মনে রাখার চেষ্টা করবে। তাই কলকাতা হাইকোর্ট কার আমলে গড়ে ওঠে? প্রথম এলগিন। হাইকোর্ট নেবেন না প্লিজ, আর মাদ্রাজ হাইকোর্ট প্রথম হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট নয়। এইগুলো একটু মনে রাখুন না, আপনি চাকরি সুনিশ্চিত পাবেন। শুরু করছে আজকে এমসিকিউ লর্ড ক্যানিং এর উপরে। মনে রাখবে এই লর্ড ক্যানিং হচ্ছে প্রথম ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেল। 1856 থেকে তিনি যে দায়িত্বে ছিলেন 62 পর্যন্ত। তো এই 56 থেকে 1858 পর্যন্ত তিনি ছিলেন কে না ভারতের শেষ গভর্নর জেনারেল, আর 58 থেকে 62 ছিলেন প্রথম ভাইসরয়। প্রথম প্রশ্ন দিয়েছি ক্যানিং এর উপরে যে ভারতের ইনকাম ট্যাক্স আয়কর প্রথম ব্রিটিশ ভারতবর্ষে চালু হচ্ছে, শুরু হচ্ছে 1858 সাল থেকে। 1861 সালে জেমস উইলসন কমিটির সুপারিশে এটা সারা ভারতে লাগু হয়ে যায়। কোন কমিটির সুপারিশে ইনকাম ট্যাক্স শুরু হয়? জেমস উইলসন কমিটি 1861। আর নেওয়া শুরু হয়েছে কবে? 1858। কমিটি তৈরি করে আইনতভাবে 1861 থেকে নেওয়া হয়েছে। ইনকাম ট্যাক্স আইনতভাবে সাংবিধানিকভাবে নেওয়া শুরু হয়েছে 1861 উইলসন কমিটির সুপারিশে। আর 1858 থেকে এটা শুরু হয়ে যায় ইনকাম ট্যাক্স নেওয়া। মনে রাখবে ইনকাম ট্যাক্স নেওয়া হতো, ভালো করে মনে রাখবে, যাদের ইনকাম বার্ষিক 50,000 টাকা। কি ছিল? বার্ষিক 50,000 টাকা, অর্থাৎ মাসে 4,000 টাকা বেশি ইনকাম যাদের ছিল তাদেরই ট্যাক্স নেওয়া হতো। ট্যাক্সের পরিমাণ কত ছিল? না 5%। ভালো করে মনে রাখবে। আউটস্ট্যান্ডিং কোশ্চেন, ওয়ান কোশ্চেন দিকে যদি আপনি এরকম 10টা 12টা কোশ্চেন ছাড়িয়ে ফেলতে পারেন আপনার চাকরি সুনিশ্চিত। তাই শর্ট প্রশ্ন শুধু নয়, বেশি এমসিকিউ নয়, ছোটি ছোটি বই নয়, কনসেপচুয়াল পড়াশোনায় হবে শেষ কথা। আমরা আসবো 2 নম্বর প্রশ্ন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া লর্ড ক্যানিং এর আমলে গড়ে উঠছে, সালটা কত সালে? মনে রাখবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রথমে বলে দেবো 1852 সালে গড়ে উঠেছিল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তাহলে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1852, 1861 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আর 1945 সালে অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আরেকবার বলবো 1945 সালে অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, 1852 সালে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, 1861 সালে গড়ে উঠল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তখন বড়লাট কে ছিল? লর্ড ক্যানিং। কেন? 1862 পর্যন্ত ছিল, 61-তে গড়ে উঠছে মানে উত্তর হবে লর্ড ক্যানিং। আর লর্ড ক্যানিং এর আমলে এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দায়িত্ব। আর প্রথম দায়িত্বে ছিলেন আর কেউ নন, আলেকজান্ডার ক্যানিংহাম, যাকে গ্র্যান্ডফাদার অফ দ্য হরপ্পা সিভিলাইজেশন বলা হয়। আলেকজান্ডার ক্যানিংহাম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান দায়িত্বে ছিলেন। প্রতিষ্ঠা হচ্ছে 1861, কার আমলে? না লর্ড ক্যানিং এর আমলে। 3 নম্বর প্রশ্ন আউটস্ট্যান্ডিং, জেমস উইলসন কমিটি। আবারও বলবো জেমস উইলসন কমিটি কত সালে পাস হয়েছিল? জেমস উইলসন কমিটি, খুব ভালো করে নামটা একটু মনে রাখবে, কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? এই জেমস উইলসন কমিটি গড়ে উঠছে, অপশনগুলো দেখে নিতে হবে একবার। কি কি দিয়েছে? 1860, 1862, 1863, 1861। আমি বলে এসেছিলাম 1861 সালে জেমস উইলসন কমিটি পাস হয়েছিল। এই কমিটির সুপারিশে আমাদের কি করলো না আয়কর নেওয়া শুরু হয়েছিল, এবং আয়কর বলে দিয়েছি বার্ষিক 50,000 টাকা যাদের ইনকাম তাদের 5% হারে কিন্তু ট্যাক্স দিতে হবে। এবং প্রথম যখন বাজেট পেশ হলো 1861 সালে, মনে রাখবে বাজেট হওয়ার কথা ঘোষণা হচ্ছে 60-এ, চালু হচ্ছে 61 সালে। তাই বাজেট কত সালে ঘোষণা হয় ভারতবর্ষে চালু হবে? 1860, 1861 সালে আমরা দেখছি বাজেট ইন্ডিয়ান কাউন্সিল একটা সুপারিশে সারা ভারতে চালু হয়ে গেল। প্রথম বাজেট পেশ করেছিলেন জেমস উইলসন। ছোট্ট করে বলে দিই 1861 সাল থেকে বাজেট কিন্তু একটাই ছিল, সাধারণ বাজেট, 1924 সাল পর্যন্ত, লর্ড রিডিং এর আমল পর্যন্ত। ক্যানিং থেকে লর্ড রিডিং এই পর্যন্ত বাজেট একটাই ছিল, সাধারণ বাজেট। আমরা এসে দেখলাম, কি দেখলাম না 1925 সালে এসে লর্ড রিডিং এর আমলে বাজেট দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা জেনারেল বাজেট বা সাধারণ বাজেট, আর একটা পেশ হয় রেল বাজেট। তাই প্রথম 1925-এ রেল বাজেট কিন্তু চালু হয়েছিল। আমরা জানি যে বাজেট যখন চালু করলো বাজেটের প্রচুর অর্থ টেনে নিল রেল, কারণ রেল তখন কি হতো না কাঠের পাত দিয়ে পাতা হতো, আর কাঠগুলোতে লাগতো উই পোকায় নষ্ট করে দিত। আর ভারত নদীমাতৃক দেশ, বর্ষাকালে বন্যার ফলে কি হতো না সেখানে কখনো কখনো পাতগুলো ভেঙে যেত, নদীর মানে বন্যার জল পার ফলে নষ্ট হয়ে যেত। তাই বন্যার ফলে ভাঙন আর ওই পোকা নষ্ট করতো রেলপথকে, তাই প্রচুর অর্থ চলে যেত। তাই রেলকে উন্নতি করতে গেলে আলাদা বাজেটের প্রয়োজন। 1925 সালে রেল বাজেট হয়েছিল। 2015 সালে ঘোষণা অনুযায়ী 2016 সাল থেকে আবার দেখছি আমরা বাজেট একটাই কিন্তু চলছে, ফেব্রুয়ারি মাসের প্রথম দিন 1 তারিখ, মনে রাখবে এটা। তাই বাজেটের জন্য লর্ড ক্যানিং, রেল বাজেট চালু হচ্ছে রিডিং 1925, 2016 সাল থেকে আবার বাজেট একটাই হচ্ছে, মনে রাখবে এটা। নেক্সট পেরে আসবো
ভারতের প্রথম গভর্নর জেনারেল, আউটস্ট্যান্ডিং কোশ্চেন। ভারতের গভর্নর জেনারেল হিসাবে ক্যানিং এর সময়কাল দেখো। প্রথম গভর্নর যে লর্ড উইলিয়াম বেন্টিং, আর শেষ গভর্নর জেনারেল 56 থেকে 58 ছিলেন লর্ড ক্যানিং। সেই লর্ড ক্যানিং যে ভারতের শেষ গভর্নর জেনারেল, তার সময়কাল চেয়েছি। আমরা নেট পরীক্ষায় গিয়ে দেখছি, বিভিন্ন পরীক্ষায় দেখছি ডেটের খেলা। এটা আমি পুরো ডেট দিয়ে তুলেছি, দেখে নাও। 54 সালের 28 ফেব্রুয়ারি থেকে 56 31 অক্টোবর, এটা হবেই না। 56 সালটা হতে পারে 22 জানুয়ারি থেকে 58 31 নভেম্বর, এটা হওয়ার সম্ভাবনা প্রবল আছে। 1857 সালের 22 ফেব্রুয়ারি থেকে 58, এটা হতে পারে, কিন্তু 57 সালে আসেননি, 56তে এসছে। উত্তর হবে 56 সালে 28 ফেব্রুয়ারি থেকে 58 31 অক্টোবর। এটা একেবারে কাছাকাছি ছিল, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার অপশন ডি। 1856 28 ফেব্রুয়ারি থেকে 1858 31 অক্টোবর। ভারতের শেষ গভর্নর জেনারেল ক্যানিং এর সময়কাল 1856 28 ফেব্রুয়ারি থেকে 1858 31 অক্টোবর। ভালো করে মনে রাখবে। চমৎকার প্রশ্ন, আপনারা এইভাবে পড়াশোনা করুন, দেখবেন অনেক দূরে গিয়ে যাবেন। ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয়, এটা আছে ভারতের বাজেট ব্যবস্থা, একটু দেখে নেওয়া যাক। আমি বলে দিয়েছি, লর্ড ক্যানিং শুরু করেছিল ভারতের বাজেট ব্যবস্থা, এবং জেমস উইলসন প্রথম বাজেট পেশ করেছিলেন। 1861 সালে কিন্তু বাজেট চালু হয়েছে। 1862 পর থেকে দেখলাম বাজেট সম্পর্কে প্রতিটা প্রভিন্সকে, প্রদেশগুলোকে অবগত করছে লর্ড ক্যানিং এর দপ্তর। মনে রাখবে এটা। তাই ভারতের বাজেট ব্যবস্থা কোন ভাইসরয়ের আমলে শুরু হয়েছিল? অবশ্যই উত্তর নেব আমরা, লর্ড ক্যানিং। নেক্সট প্রশ্ন, কত সালে ইন্ডিয়ান পেনাল কোড, বাংলা হচ্ছে ভারতীয় দণ্ডবিধি, মনে রাখবে 1834 সালের প্রথম ল কমিশনে ড্রাফট তৈরি হয়ে যায় ভারতীয় দণ্ডবিধি বা ইন্ডিয়ান পেনাল কোডের। সেই ড্রাফটের ভিত্তিতে ব্রিটিশ ভারতবর্ষ ঘোষণা করলো যে আমরা যখন দায়িত্ব নিচ্ছি কোম্পানি আমল থেকে, আমরা এবারে পেনাল কোড ভারতবর্ষে লাগু করব। তাই বিধিবদ্ধ করা হচ্ছে কিন্তু 1858 সাল থেকে। মনে রাখবে 1860 সালে সারা ভারতে পেনাল কোড ছড়িয়ে পড়ে। 1861 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের ভিত্তিতে পেনাল কোড আইনত স্বীকৃতি পায়। আবারও বলবো, পেনাল কোডের ড্রাফট লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলে তৈরি হয়ে যায় 1834 প্রথম ল কমিশনে। 1854 সালের দ্বিতীয় ল কমিশনে পেনাল কোডের উপর আরও লেখালেখি শুরু হয়। 1858 সালে কোম্পানির অবসানের পর এটি ভারতবর্ষে বিধিবদ্ধ করা হয়। 1860 সালে সারা ভারতে ছড়িয়ে পড়ে পেনাল কোড বা কার্যকরী হয়। আর আইনের ভিত্তিতে 1861 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের ভিত্তিতে ভারতের দণ্ডবিধি ইন্ডিয়ান পেনাল কোড পুরোপুরি আইনি স্বীকৃতি পায়। চমৎকার প্রশ্ন আপনি পাবেন। যারা ভারতের সংবিধান বইটা আমার পড়ছেন, এইসব জায়গাগুলোকে একবার তুলোধনা করে দেওয়া আছে, আপনি পড়তে পারেন, অসাধারণ লাগবে। কোন ভাইসরয় সত্যবিলোপ নীতির ডক্ট্রিন অফ ল্যাপসের বিলোপ সাধন করেছিলেন? মনে রাখবেন 1848 সালে চালু করলো লর্ড ডালহৌসি, বিলোপ সাধন চেয়েছি। 10 বছর পূর্তিতে 1858 সালে ডক্ট্রিন অফ ল্যাপসের বিলোপ করেছিলেন, আর কেউ নন, লর্ড ক্যানিং। অসাধারণ প্রশ্ন, সত্যবিলোপ নীতি দেখে আপনি ডালহৌসি মেরে দেবেন না। এই বিলোপ সাধন চেয়েছি, উত্তর হবে ক্যানিং। তাই চালু করছে 1848, ডালহৌসি 1858, বন্ধ করেন, বিলোপ করেন লর্ড ক্যানিং। ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন আসছে, হ্যাঁ, কোড অফ দ্য ক্রিমিনাল প্রসিডিওর, ইম্পর্টেন্ট কোশ্চেন, কার আমলে পাস হয়েছিল? কোড অফ দ্য ক্রিমিনাল প্রসিডিওর 1861 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের বলে লর্ড ক্যানিং ভারতবর্ষে জারি করেছিল। অপরাধীদের শাস্তি দেওয়া হবে, এই ক্রিমিনালদের একটা প্রসিডিওরের পদ্ধতি এনেছিল যে ক্রিমিনাল যারা হবে তাদের সরকার আইনি পদক্ষেপ নেবে। লর্ড ক্যানিং চালু করলো, ভালো করে মনে রাখবে। কোড অফ দ্য ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট কবে পাশ হয়েছিল বলেই দিয়েছি, 1861 সালে। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের ভিত্তিতে এই আইনটি ভারতবর্ষে কার্যকরী হয় বা লাগু হয়ে যায়। পোর্টফোলিও ব্যবস্থা বলে দিয়ে এসেছি, বা দপ্তর বন্ডের ব্যবস্থা, ইম্পর্টেন্ট প্রশ্ন। মনে রাখবে আজকে কেন্দ্র এবং রাজ্য, কেন্দ্রে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে মন্ত্রী পরিষদ, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে রাজ্যের মন্ত্রী পরিষদ, মনে রাখবে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, পরিবহন মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, রাজ্যের ক্ষেত্রেও তাই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে মন্ত্রী পরিষদ, রাজ্যের নেতৃত্বে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে মন্ত্রী পরিষদ, এই কনসেপ্টটা পুরোপুরি এনেছিল লর্ড ক্যানিং। এই পোর্টফোলিও সিস্টেম বা দপ্তর বন্টন ব্যবস্থা, তুমি মুখ্যমন্ত্রী, তুমি প্রধানমন্ত্রী, তুমি অর্থমন্ত্রী, তুমি স্বরাষ্ট্রমন্ত্রী, তুমি প্রতিরক্ষামন্ত্রী, এই যে ব্যাপারগুলো, এইগুলিকে বলা হয় দপ্তর বন্টন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দপ্তর বন্টন হবে, রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দপ্তর বন্টন হবে। এই দপ্তর বন্টনকে বলা হয় পোর্টফোলিও সিস্টেম। চালু করলো লর্ড ক্যানিং। আউটস্ট্যান্ডিং কোশ্চেন, মনে রাখবে লর্ড ক্যানিং আউটস্ট্যান্ডিং, মনে রাখবে। যেমন প্রথম এলগিন বলেছিলাম তোমাদের যে তিনি জামাইকার দায়িত্বে এসেছিলেন 1842 থেকে 46, সেখান থেকে তিনি 1847 থেকে 54 পর্যন্ত তিনি কানাডার গভর্নর ছিলেন, তারপরে ভারতের ভাইসরয় হলেন। তেমনি লর্ড ক্যানিং
তিনি লর্ড ক্যানিং ভারতবর্ষের গভর্নর জেনারেল 56তে আসার পূর্বে কোন পদে ছিলেন? আউটস্ট্যান্ডিং। লর্ড ক্যানিং ভারতবর্ষে 56 সালে গভর্নর জেনারেল হয়ে যখন আসছেন তখন তিনি কোন পদ থেকে এসেছিলেন একবার দেখে নেব আমরা ভালো করে কোশ্চেন। তাহলে পোস্টমাস্টার জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। আউটস্ট্যান্ডিং কোশ্চেন। তাহলে লর্ড ক্যানিং পোস্টমাস্টার জেনারেল পদ হিসাবে দায়িত্ব সামলেছিলেন 53 সালের 5ই জানুয়ারি থেকে 55 30 জানুয়ারি, প্রায় 2 বছরের উপরে ছিলেন। 53-র 5 জানুয়ারি থেকে 55 30 জানুয়ারি পোস্টমাস্টার জেনারেল রূপে দায়িত্ব সামলানোর পরে 56 সালে ভারতবর্ষে এলেন লর্ড ক্যানিং। এই ক্যানিং মনে রাখবে 46-এর মার্চ থেকে জুন কয়েক মাস কি ছিলেন? উড এবং ফরেস্ট অর্থাৎ কাঠ এবং বন দপ্তরের কমিশনার ছিলেন। তাই লর্ড ক্যানিং 1846-এর 2 মার্চ থেকে 30 জুন লর্ড ক্যানিং বন দপ্তরের এবং কাঠ দপ্তরের কমিশনার ছিলেন। তারপর তিনি পোস্টমাস্টার জেনারেল হন। 53 থেকে 55 পোস্টমাস্টার জেনারেল পদের পরে ভারতবর্ষের গভর্নর জেনারেল হয়েছিলেন। পরবর্তীকালে মানুষটা প্রথম ভাইসরয় হয়েছিলেন। কি আউটস্ট্যান্ডিং কোশ্চেন, পরীক্ষা ইন্টারভিউ প্রশ্ন করেছেন নাচিয়ে দেওয়ার মতো যে লর্ড ক্যানিং ভারতবর্ষের গভর্নর জেনারেল ভাইসরয়ের পাশাপাশি আর 2টো পোস্ট হোল্ড করেছিলেন, এমন 2টো পোস্টের নাম বলতে পারবে? আজ থেকে আর কোনোদিন ভুল হবে না। তিনি কাঠ এবং বন দপ্তরের কমিশনার ছিলেন সালটা 1846 এবং 53 থেকে 55 ছিলেন পোস্টমাস্টার জেনারেল। আউটস্ট্যান্ডিং এই 2টো কোশ্চেন লর্ড ক্যানিং থেকে দিয়ে গেলাম, ডেট সহকারে আপনি সুনিশ্চিত চাকরি পেতে পারেন। আরও একটা দায়িত্ব না বললেই নয়, যেটা বলে নিয়ে একবার দরকার আছে। কোনটা? না, লর্ড ক্যানিং ভাইসরয় হওয়ার দায়িত্বে ছিলেন। আউটস্ট্যান্ডিং কোশ্চেন। লর্ড ক্যানিং প্রথম ভাইসরয়, তো ডেটটা চাইছে 1858 নভেম্বর থেকে 1862 21 মার্চ। দেখো লর্ড ক্যানিং এর পরে এসেছিল প্রথম এলগিন। কে এসেছিল? প্রথম এলগিন। এবারে প্রথম এলগিনের সময়কাল তাহলে 1862 থেকে তিনি এসছেন 21 মার্চ। তিনি তো 63 পর্যন্ত ছিলেন, সবাই জানো। তো 62 21 মার্চে এসছে। 26 জুন যদি মাদ্রাজ হাইকোর্ট গড়ে ওঠে তাহলে কার আমলে গড়ে উঠবে? 1 জুলাই কলকাতা হাইকোর্ট গড়ে উঠল, আর 14 আগস্ট বোম্বাই হাইকোর্ট গড়ে উঠল 62 সালে। তাহলে কার আমলে হবে? প্রথম এলগিন হয়ে যাবে। তাহলে ক্যানিংয়ের ভাইসরয় সময়কাল 58 থেকে 62, ডেট চাইছে তাই 1 নভেম্বর থেকে 62 21 মার্চ। ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন আসছে, লর্ড ক্যানিংয়ের জীবনীকার কে ছিলেন? লর্ড ক্যানিংয়ের জীবনীকার 2 জন ছিলেন, একজন ক্যানিংহাম আর একজন লর্ড ক্যানিং। তাই কি বললাম? জর্জ ডানবার জীবনীকার কার ছিলেন? লর্ড ক্যানিংয়ের। 2 জন ছিলেন, একজন জর্জ ডানবার কোশ্চেনে বলেই দিলাম, আর একজন হচ্ছে লর্ড ক্যানিংয়ের জীবনীকার ক্যানিংহাম। ভালো করে মনে রাখবে। তাহলে ক্যানিংহাম ছিল প্রথম জীবনের জীবনীকার, শেষ জীবনে আছে জর্জ ডানবার। লর্ড ক্যানিং ভাইসরয় বা গভর্নর জেনারেল বা উড বা বন দপ্তরের যিনি দায়িত্বে ছিলেন, পোস্টমাস্টার যিনি দায়িত্বে ছিলেন, সেই লর্ড ক্যানিংয়ের ভাইসরয় ক্যানিংয়ের 2 জন জীবনীকার, একজন ক্যানিংহাম আর একজন জর্জ ডানবার। শুধু কি বন দপ্তর বা কাঠ দপ্তর বা তিনি দায়িত্ব সামলেছিলেন? না, এই লর্ড ক্যানিং ব্রিটিশ মিউজিয়াম রয়্যাল কমিশন দায়িত্ব ছিলেন 3749। তাহলে দেখো 1846 সালে তিনি একটা পদ সামলাচ্ছেন, 47 থেকে দেখো দায়িত্বে এসে যাচ্ছেন 49 পর্যন্ত ব্রিটিশ মিউজিয়ামের রয়্যাল কমিশনের দায়িত্বে। আবারও বলবো, ব্রিটিশ মিউজিয়ামের রয়্যাল কমিশনের দায়িত্বে ছিলেন লর্ড ক্যানিং 1847 থেকে 1849। তাই ভারতের শেষ গভর্নর জেনারেল প্রথম ভাইসরয় কিন্তু জানবো না, তিনি পোস্টমাস্টার জেনারেল ছিলেন। তিনি ছিলেন বন দপ্তর এবং উড বা কাঠ দপ্তরের তিনি দায়িত্বে। এছাড়াও তিনি ছিলেন কি না, আমরা দেখে নিলাম, তিনি ছিলেন ব্রিটিশ যে মিউজিয়াম রয়্যাল কমিশন দায়িত্বে 47 থেকে 49। আজকের কেমন লাগলো ভিডিও একটু জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে সবাই, মন দিয়ে শুনুন, ভালো করে তথ্যগুলো ক্যাচ করুন। শতাধিক প্রশ্ন যেগুলো আপনার আজকে মন কেড়ে নেওয়ার চেষ্টা করলাম। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে পর্যন্তই, বাই।